আসসালামু আলাইকুম। সবাইকে এইচএসসি আইসিটি ক্লাসে অভিনন্দন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা লেকচার নাম্বার 7। আজকে আমরা দেখব হচ্ছে কিছু লুপ স্টেটমেন্ট। এই লুপ স্টেটমেন্টের সাহায্যে বা লুপের সাহায্যে যে সকল প্রোগ্রাম করা হয় তাদেরকে বলা হয় লুপ প্রোগ্রাম। তো আজকে আমরা এই টপিকসটা দেখব। সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আমরা প্রথমে দেখব আসলে লুপ কি বা লুপ কেন ব্যবহার করা হয়, লুপ বলতে কি বুঝি। তাহলে দেখো, প্রোগ্রামের ক্ষেত্রে লুপটা কি? প্রোগ্রামের কোনো স্টেটমেন্ট দুই বা ততোধিক সংখ্যক বার পুনরাবৃত্তি করাকে লুপ বা লুপিং বলা হয়। অর্থাৎ একই কাজ যদি পুনরাবৃত্তি হয়, একই কাজ ঘুরে ঘুরে যদি একাধিকবার করে সেটাকে লুপ বা লুপিং বলা হয়। যেমন দেখো, প্রোগ্রামে যে সকল স্টেটমেন্ট দুই বা ততোধিক বার ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় লুপিং স্টেটমেন্ট। তাহলে দেখো যে লুপ কি কি, আমরা সি প্রোগ্রামে কয় ধরনের লুপ ইউজ করব। এক নম্বরে হচ্ছে ফর লুপ স্টেটমেন্ট, দুই নম্বরে হচ্ছে হোয়াইল লুপ স্টেটমেন্ট, তিন নম্বরে হচ্ছে ডো হোয়াইল লুপ স্টেটমেন্ট এবং চার নম্বরে হচ্ছে কন্টিনিউ এবং পাঁচ নম্বরে হচ্ছে গো টু, আর একটা হচ্ছে ব্রেক। এখানে আরেকটা আমরা লুপ দেখবো, সেটা হচ্ছে ব্রেক, যদিও সেটাকে লুপের ভিতরে ধরা হয় না, তারপরে আমরা সেটাকে আজকের ভিডিওতে দেখবো, সেটা হচ্ছে ব্রেক। ওকে, তাহলে হচ্ছে আজকের ভিডিওতে আমরা এখানে আছে পাঁচটা আর একটা, আমরা এই ছয়টা স্টেটমেন্ট সম্পর্কে জানবো এবং ছয়টা স্টেটমেন্ট দিয়ে কিভাবে প্রোগ্রাম রচনা করতে হয়। অর্থাৎ আজকের ভিডিওতে আমরা মোটামুটি বলা যায় এইচএসসি পরীক্ষায় যে সকল কোশ্চেন গুলা সবচেয়ে বেশি আসে পঞ্চম অধ্যায় থেকে, ওই কোশ্চেন গুলো যেই অংশ থেকে আসে বা যে স্টেটমেন্ট থেকে আসে, আজকে কিন্তু আমরা ওই স্টেটমেন্ট গুলোই করবো। সুতরাং আজকের ভিডিওটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখো, আজকে আমাদের প্রথমে যে স্টেটমেন্টটা দেখবো সেটা হচ্ছে ফর লুপ স্টেটমেন্ট। ফর লুপ স্টেটমেন্টটা ব্যবহার করা হয় সি প্রোগ্রামে শর্ত সাপেক্ষে এক বা একাধিক স্টেটমেন্ট নির্দিষ্ট সংখ্যকবার ব্যবহার করতে ফর লুপ স্টেটমেন্ট ব্যবহার করা হয়। অর্থাৎ সি প্রোগ্রামে কোনো একটা স্টেটমেন্ট অনির্দিষ্ট সংখ্যক বা নির্দিষ্ট সংখ্যকবার অথবা একাধিকবার ব্যবহার করার জন্য বা নির্বাহ করার জন্য যে স্টেটমেন্ট ব্যবহার করা হবে সেটা হচ্ছে ফর লুপ স্টেটমেন্ট। এখন আমরা দেখব যে ফর লুপ স্টেটমেন্টের গঠনটা কেমন, অর্থাৎ এটাকে কিভাবে সাজাইতে হয়। এই ফর লুপ স্টেটমেন্টের পূর্বে আমাদের প্রোগ্রামে যে সকল ইনপুটের বিষয়গুলো থাকে সেই কাজগুলো প্রথমে সেরে নিতে হবে, তারপরে হচ্ছে আমাদের লুপের কাজ শুরু হবে। লুপের কাজ যেখানে শুরু হবে তারপরে দেখো ইনিশিয়াল ভ্যালু। লুপের ভিতরে ফর হচ্ছে কি একটা লুপ, এই লুপের ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যারা থাকবে সেই বিষয়গুলো একটু বুঝো। প্রথম হচ্ছে ইনিশিয়াল ভ্যালু। ইনিশিয়াল ভ্যালুটা হচ্ছে এই যে ফর লুপ যাকে নিয়ে কাজ করবে। যেমন আমরা যখন ধারার সমষ্টি নির্ণয় করি, সেখানে একটা চলক থাকে এ, যেখানে এ চলকের মান 1 2 3 4 5 এই সবগুলো হয়, আর একটা চলক থাকে এস যেখানে সমষ্টি জমা হয়। এই যে এ চলকের মান আস্তে আস্তে আপডেট হয় বা একটা একটা করে আসে, এই যে এর প্রথম যে মান থাকে এই মানটাকে বলা হয় ইনিশিয়াল ভ্যালু। তাহলে এই যে এখানে ইনিশিয়াল ভ্যালু যেটা দিতে হবে, অর্থাৎ কোন জায়গা থেকে শুরু হবে। তারপরে হচ্ছে কন্ডিশন। কন্ডিশন হচ্ছে আমরা যখন কাজ করি একটা কন্ডিশন দেওয়া হয় যে a লেস দেন ইকুয়াল n, যেখানে n হচ্ছে কি শেষ সংখ্যা। তাহলে এই যে কন্ডিশন, অর্থাৎ a এর মান কোন পর্যন্ত যাবে। প্রথমে হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, অর্থাৎ a এর ইনিশিয়াল ভ্যালু বা মান বা প্রাথমিক মান। তারপরে হচ্ছে কন্ডিশন, এর কন্ডিশন অর্থাৎ এ কোন পর্যন্ত যাইতে পারবে। তারপরে হচ্ছে আপডেট স্টেটমেন্ট। আপডেট স্টেটমেন্ট হচ্ছে এর মানটা এই যে বৃদ্ধি পাবে, কত করে বৃদ্ধি পাবে, একের পরে দুই, দুইয়ের পরে তিন, অর্থাৎ এ সমান এ প্লাস ওয়ান হইতেছে, এটা হচ্ছে কি একটা আপডেট স্টেটমেন্ট। আবার কখনো এ সমান এ প্লাস টু হইতে পারে, এ প্লাস থ্রি হইতে পারে, অর্থাৎ এর মানটা প্রতি ধাপে কত কত বাড়বে সেটা হচ্ছে আপডেট স্টেটমেন্ট, এখানে লিখতে হবে। তারপরে হচ্ছে এই কন্ডিশনের সাপেক্ষে এস চলককে নিয়ে কি কাজ করবে, যেটা আমরা লিখি যে এস সমান এস প্লাস এ বা এইরকম যে কাজটা হয় ওই কাজগুলাকে হচ্ছে লুপের বডিতে লেখা হয়, এটাকে বলা হয় লুপ বডি। লুপ বডিতে যদি একাধিক স্টেটমেন্ট থাকে তখন এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হবে, আর যদি লুপের বডিতে শুধুমাত্র একটা স্টেটমেন্ট থাকে তখন এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন নেই, লুপের নিচে স্টেটমেন্টটা লিখে দিলেই হবে। ওকে,
এখন আমরা দেখব হোয়াইল লুপ স্টেটমেন্ট। হোয়াইল লুপ স্টেটমেন্টও সেম, শর্ত সাপেক্ষে এক বা একাধিক স্টেটমেন্ট নির্দিষ্ট সংখ্যক বার নির্বাহ করতে হোয়াইল স্টেটমেন্ট ব্যবহার করা হয়। আমরা এখানে মূলত দেখব হচ্ছে এগুলার গঠন, যে কোনটার গঠন কেমন, যে কোনটার ভিতরে কিভাবে সাজাইতে হয়। দেখো আমরা ইতোপূর্বে দেখে আসছি ফর লুপ স্টেটমেন্টের ভিতরে ফরের সামনে যে লেখাগুলো থাকতো এখানে কিন্তু সেই সবগুলো লেখা নাই। এখানে আমাদের শুরু হবে হোয়াইল স্টেটমেন্ট দিয়ে। ফরের ভিতরে প্রথমে কি ছিল, ইনিশিয়াল ভ্যালু, সেই ইনিশিয়াল ভ্যালুটা আগেই চলে যাবে। হোয়াইলের ভিতরে প্রথমে থাকবে টেস্ট এক্সপ্রেশন, অর্থাৎ এটা হচ্ছে কন্ডিশন, মূলত যে যেই কন্ডিশনটা কাজ করবে ফরের ভিতরে ওয়েন কন্ডিশন। ফরের ভিতরে যে একটা কন্ডিশন থাকবে ওই কন্ডিশনটাই মূলত এখানে হোয়াইলের ভিতরে থাকবে। আর ফরের ভিতরে আরেকটা স্টেটমেন্ট ছিল আপডেট স্টেটমেন্ট, সেটা হচ্ছে এখানে বডিতে চলে আসবে। তাহলে দেখো এখানে বডিতে যেগুলো থাকবে লুপ বডি, আর এখানে আপডেট স্টেটমেন্টটাও কিন্তু এখানে চলে আসবে। তো এইগুলো আমরা যখন উদাহরণ দেখব তখন বিষয়গুলো আলো ক্লিয়ার হবে, তখন আমরা উদাহরণের সাথে সাথে এই গঠনটা বুঝিয়ে দিব। এখন আমরা দেখব হচ্ছে ডো হোয়াইল লুপ স্টেটমেন্ট। দেখো সি প্রোগ্রামে শর্ত সাপেক্ষে এক বা একাধিক স্টেটমেন্ট নির্দিষ্ট সংখ্যক বার নির্বাহ করতে ডো হোয়াইল লুপ ব্যবহার করা হয়, অর্থাৎ সবগুলোই সেম কাজের জন্য ব্যবহার করা হয় কিন্তু গঠনগত দিক থেকে আলাদা। যেমন ডো হোয়াইলের গঠন হচ্ছে, দেখো ডো এর পরে থাকবে লুপ বডি, অর্থাৎ আগেরটাই আমরা দেখছিলাম কি হোয়াইলে দেখছি হোয়াইলের পরে থাকে বডি, কিন্তু এখানে হচ্ছে ডো এর পরে থাকবে বডি, অর্থাৎ এখানে হোয়াইলের যে বডিটা ছিল সেটা হয়ে যাবে ডো এর বডি, আর হোয়াইলে যে কন্ডিশন ছিল সেটা এখানেও এসে কন্ডিশনে থাকবে। ওকে, তো আমাদের ফর, হোয়াইল এবং ডো হোয়াইল এই তিনটা লুপের গঠন দেখা হয়ে গেল। এখন আমরা দেখব হচ্ছে কিছু উদাহরণ। তার পূর্বে আমরা একটু দেখে নেই যে এদের ভিতরে কি কি পার্থক্য আছে। আমরা গো টু এটা একটু পরে দেখি, এটা আলাদা। দেখো ফরের ভিতরে ইনিশিয়াল ভ্যালু, এটা যখন হোয়াইলে আসবে, দেখো এই তুলনাটা আমরা কেন করতেছি, পরীক্ষার সময় একটা প্রোগ্রাম দেওয়া থাকবে যে ফর লুপের মাধ্যমে করা, বলা হবে এটাকে হোয়াইলের মাধ্যমে করো অথবা ডো হোয়াইলে করো, এজন্য তুলনামূলক আলোচনা করাটা খুবই ইম্পর্টেন্ট। তো দেখো ফরের ভিতরে যে ইনিশিয়াল ভ্যালুটা আছে, এই ইনিশিয়াল ভ্যালুটা যখন হোয়াইলে আসবে তখন এই ইনিশিয়াল ভ্যালুটা এই হোয়াইলের আগে চলে আসবে। ওকে, তারপরে ফরের ভিতরে যে কন্ডিশনটা ছিল এই কন্ডিশনটাই এখানে হোয়াইলের সামনে চলে আসবে। তারপরে এখানে যে আপডেট স্টেটমেন্ট, এই আপডেট স্টেটমেন্টটা হচ্ছে এখানে চলে আসবে। আর এই যে লুপ বডি, এই লুপ বডিটা এখানে লুপ বডিতেই থাকবে। আবার দেখো ফর থেকে যখন আমরা ডো হোয়াইলে আসব তখন এই যে ফরের ইনিশিয়াল ভ্যালু এটা হচ্ছে ডো এর আগে চলে আসবে। এই কন্ডিশনটা হচ্ছে এখান থেকে সোজা এখানে হোয়াইলে চলে আসবে। আপডেট স্টেটমেন্টটা হচ্ছে এখান থেকে এখানে চলে আসবে, আর এই লুপ বডিটা এখানেই থাকবে। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো। এখন আমরা একটু হোয়াইল থেকে ডো হোয়াইলে দেখি। দেখো এখানে এই যে হোয়াইলের বডিতে যারা ছিল সেটাই কিন্তু এখানে ডো এর বডিতে চলে আসবে, আর কোনো পরিবর্তন নাই। আর এখানে হোয়াইলটা ছিল শুরুতে, এখানে হোয়াইলটা চলে আসবে শেষে, বাকি সবই কিন্তু সেম। ওকে, এখন আমরা কিছু উদাহরণ দেখব। প্রথমে দেখো 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো প্রদর্শন করার জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখো। আমরা প্রথমে দেখব ফর লুপের সাহায্যে। দেখো এখানে বলা হয়েছে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো প্রদর্শন করার জন্য। আমরা এখানে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোকে রিড করার জন্য একটা চলক ধরে নিব, সেটা হবে এ। এই চলকের মান পর্যায়ক্রমে 1 2 3 4 5 6 7 এভাবে 10 পর্যন্ত যাবে এবং প্রত্যেকবার এর মানটা আউটপুট হিসেবে প্রদর্শন হবে। ওকে, তাহলে আমরা প্রোগ্রাম দেখি। প্রথমে আমরা ফর লুপের সাহায্যে করব, যেহেতু ইনক্লুড স্টুডিও ডট দিতে হবে, ইনপুটের বিষয় না থাকলেও এখানে আউটপুট হিসেবে প্রিন্টএফ লাইব্রেরি ফাংশনটা আমরা ইউজ করব, এজন্য এখানে ইনপুট স্টুডিও ডট এইচ দিতে হবে। তারপরে হচ্ছে মেইন ফাংশন দিয়ে কাজ শুরু করব। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট কাজ হচ্ছে চলকের নাম ঘোষণা করা। আমরা দেখে আসছি একটা চলক নিব এ, যেটা 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করবে। তাহলে এটা অবশ্যই ইন্টিজার হবে, যেহেতু 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। ওকে, তাহলে দেখো ইন্টিজার এ আমরা একটা চলক নিয়ে নিলাম, চলকটা হচ্ছে কি ইন্টিজার টাইপের চলক, চলকটার নাম হচ্ছে এ। এখন আমরা লুপের কাজ শুরু করব। লুপের ভিতরে প্রথমে কি ছিল, ইনিশিয়াল ভ্যালু। ফরের ভিতরে প্রথমে ছিল কি ইনিশিয়াল ভ্যালু। তাহলে দেখো ইনিশিয়াল ভ্যালু এর আদি মান কত, এর প্রাথমিক মান হচ্ছে 1, কারণ এ 1 থেকে শুরু হইতেছে।
তাহলে এই যে দেখো a সমান 1 লেখা হয়ে গেল। তারপরে ছিল কি আপডেট কন্ডিশন। কন্ডিশন হচ্ছে কি দেখো a কোন পর্যন্ত যাইতে পারবে 10 পর্যন্ত, অর্থাৎ a এর মান হয় 10 হবে অথবা 10 অপেক্ষা ছোট হবে। তাহলে a লেস দ্যান ইকুয়াল a লেস দ্যান অর ইকুয়াল হবে কত 10। তাহলে এই কন্ডিশনটা এখানে দিয়ে দেওয়া হলো a লেস দ্যান ইকুয়াল 10। এখন হচ্ছে আপডেট স্টেটমেন্ট। আপডেট হচ্ছে a এর মান প্রত্যেক ধাপে কত কত বৃদ্ধি পাবে। তাহলে দেখো এর মান বৃদ্ধি পাইতেছে কত এক এক করে, যেহেতু 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো, অর্থাৎ এর মান 1 2 3 এভাবে বাড়বে। সুতরাং a সমান কি হবে a প্লাস 1। এই যে a সমান a প্লাস 1 এটাকে লেখা যায় a প্লাস প্লাস, এটা হচ্ছে ইনক্রিমেন্ট স্টেটমেন্টের সাহায্যে লেখা যায়, অথবা a সমান a প্লাস 1 ও লেখা যায়। এখানে a প্লাস প্লাস লেখা হইল। তারপরে কি ছিল লুপের বডি, অর্থাৎ এই শর্ত সাপেক্ষে এস চলককে নিয়ে কি কাজ করা হবে। এখানে এই শর্ত সাপেক্ষে এস চলকের মানটা কি করা হবে আউটপুট হিসেবে আনা হবে। তাহলে যেহেতু এখানে একটা চলক এর মান আউটপুট হিসেবে আনা হবে, এজন্য এখানে দিতে হবে প্রিন্টএফ। যেহেতু চলকটা হচ্ছে ইন্টিজার টাইপের চলক, এজন্য %d ব্যাকস্ল্যাশ এনটা কেন দেওয়া হয়েছে আমরা একটু বলতেছি, তার আগে একটু বুঝে নেই। %d কেন দেওয়া হয়েছে, %d দেওয়া হয়েছে যেহেতু এই চলকের মানটা আউটপুট হিসেবে আনবে, এর জন্য এখানে এই চলকটা সামনে লিখে দিতে হবে। আর এই চলকের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d। তারপরে আমাদের প্রোগ্রামটা স্বাভাবিকত শেষ হয়ে যাবে। যেহেতু এখানে ফর লুপের বডিতে একটা মাত্র স্টেটমেন্ট আছে, এজন্য এখানে কোনো সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয় নাই। যদি একাধিক স্টেটমেন্টের দরকার থাকতো তাহলে এখানে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগতো। ওকে, এখন দেখো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এই যে n ব্যাকস্ল্যাশ n, এই ব্যাকস্ল্যাশ nটা আমরা কেন ইউজ করব। দেখো এই যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো আউটপুট আসবে, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো দুই ভাবে আনা যায়। একটা হচ্ছে 1 2 3 4 এভাবে 10 পর্যন্ত যাবে, আরেকটা হচ্ছে 1 2 3 4 5 এভাবে আনা যাইতে পারে। যদি আমরা লেখাগুলো নিচে নিচে আনতে চাই তখন এখানে ব্যাকস্ল্যাশ n দিতে হয়। ব্যাকস্ল্যাশ n দিলে কি হবে, প্রথমে একটা প্রিন্ট হবে আউটপুট হিসেবে 1 আসবে, পরেরটা আবার নিচের লাইনে আসবে। ব্যাকস্ল্যাশ n ইউজ করা হয় এক লাইন গ্যাপ দেওয়ার জন্য। আর যদি আমরা এই রকম মাঝখানে গ্যাপ গ্যাপ দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 এভাবে আউটপুট আনতে চাই তখন এখানে দিতে হবে ব্যাকস্ল্যাশ t। ব্যাকস্ল্যাশ t এর কাজ হচ্ছে এই যে এখানে একটা পরিমাণ জায়গা ফাঁকা রাখা, অর্থাৎ এখানে কিছুটা জায়গা ফাঁকা রাখা, যেটাকে এক স্পেসের তো বেশি ধরা হয়। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন আমরা এই প্রোগ্রামটাকে হোয়াইল এর সাহায্যে করব, দেখব হোয়াইল এর সাহায্যে করলে বিষয়টা কেমন হয়। দেখো আমরা বলেছিলাম যে যখন আমরা ফর থেকে ডো হোয়াইলে যাব তখন কি চেঞ্জ হবে, শুধু লুপের টুকু চেঞ্জ হবে। তাহলে এখানে ইনক্লুড studio.h ঠিক থাকবে, মেন ঠিক থাকবে, ইন্টিজার a। দেখো এই যে এখানে a সমান 1 কেন দিয়ে দিলাম, আগেরটাই কিন্তু আমরা a সমান 1 দেই নাই। এখানে দেখো a সমান 1 এটা আমরা লুপের ভিতরে ইনিশিয়াল ভ্যালুটা দিতে পারছি, কিন্তু আমরা যখন হোয়াইলের মাধ্যমে করব এখানে কিন্তু ইনিশিয়াল ভ্যালু আগে দেওয়ার কোনো সুযোগ নাই, লুপের ভিতরে দেওয়ার সুযোগ নাই। এজন্য আমরা কি করব, ইনিশিয়াল ভ্যালুটা আগে দিয়ে দিব। তাহলে দেখো এখানে a শুধু a দিতে পারতা, যদি এখানে শুধু a দিতা তাহলে নিচের লাইনে এসে a সমান 1 এই লাইনটা আবার অ্যাড করতে হইতো। সো আমরা একটা লাইন বেশি না করে সরাসরি এই লাইনেই a সমান 1 দিয়ে দিতে পারি। তারপরে দেখো হোয়াইল, হোয়াইলের ভিতরে কি থাকবে, শুধু এই কন্ডিশনটা থাকবে। তাহলে কন্ডিশন হচ্ছে a লেস দ্যান ইকুয়াল 10। এই শর্ত সাপেক্ষে কি কাজ হবে, একটা কাজ হবে এর মানটাকে আউটপুট হিসেবে দেখাইবে, আরেকটা কাজ হবে এর মান বৃদ্ধি করবে। অবশ্যই আগে এই আউটপুটটা দিতে হবে, কারণ হচ্ছে এর মান যেহেতু একটা মান দেওয়া আছে, এই মানটাকে আগে আউটপুট হিসেবে আনবে, তারপরে এর মান বৃদ্ধি পাবে। এজন্য আগে হবে কি প্রিন্টএফ। ওকে, আগে হবে এই আউটপুটেরটা, তারপরে হবে এর মান বৃদ্ধি করাটা, অর্থাৎ a সমান a প্লাস 1। এখানে a সমান a প্লাস 1 না লিখে a প্লাস প্লাসও লেখা যাইতে তাতে কোনো সমস্যা ছিল না। তাহলে দুইটা স্টেটমেন্ট লেখার পরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে হচ্ছে এই যে এই সেকেন্ড ব্র্যাকেটটাও ক্লোজ করতে হবে। এখন দেখো আমরা এখানে এই যে সেকেন্ড ব্র্যাকেটটা কেন ইউজ করেছি, এই সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করেছি এই জন্য যে এখানে এই হোয়াইলের অধীনে দুইটা কাজ হবে, তাই এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। যে কোনো লুপ, যে কোনো কন্ডিশন, তার পরবর্তী একটা স্টেটমেন্ট অটো কাজ করতে পারে, কিন্তু তার অধীনে যদি একাধিক স্টেটমেন্ট থাকে তখন অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইঙ্গিত করে দিতে হবে যে এই সবগুলো স্টেটমেন্টই ওর অধীনে আছে। ওকে,
তাহলে আমরা হোয়াইল স্টেটমেন্টের সাহায্যে দেখলাম লুপের সাহায্যে, এখন দেখবো হচ্ছে ডো হোয়াইল লুপের সাহায্যে। সো হোয়াইলে আমরা কি বলছিলাম যে হোয়াইলে যে স্টেটমেন্ট থাকবে, হোয়াইলের বডিতে যে স্টেটমেন্ট থাকবে শুধু এই স্টেটমেন্ট গুলো ডো এর বডিতে চলে যাবে, বাকি সব সেম থাকবে। তাহলে দেখো ইনক্লুড মেইন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাজ হলো ইন্টিজার a সমান 1, এই যে ডো এর বডিতে দেখো এই যে হোয়াইলের বডিতে যারা ছিল তারাই কিন্তু এখানে ডো এর বডিতে চলে আসছে। এই যে এখানে হোয়াইলের বডিতে যারা ছিল তারাই কিন্তু ডো এর বডিতে চলে আসছে। ওকে, তারপরে এই ডো এর কাজ শেষ, এখন আমরা দিয়ে দিব হোয়াইল। এখানে দেখো হোয়াইলের সামনে কোনো চিহ্ন নাই, এখানে ডো এর সামনে সেমিকোলন দিতে হবে, কারণ হচ্ছে ডো এর পরে আর কোনো বডি নাই, যে যার বডি থাকবে না তার শেষে সেমিকোলন চিহ্ন দিতে হয়। এখানে দেখো ডো এর বডি আছে, এই যে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটা হচ্ছে ডো এর বডি, এজন্য ডো এর কোনো সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়, এখানে সেমিকোলন চিহ্ন দেওয়া হয় নাই। হোয়াইলের কোনো বডি নেই এজন্য সেমিকোলন চিহ্ন দেওয়া হয়েছে। এখানে হোয়াইলের বডি আছে এজন্য সেমিকোলন দেওয়া হয় নাই, এখানে এই ফরের বডি আছে এজন্য এখানে সেমিকোলন দেওয়া হয়নি। তাহলে দেখো আমাদের হোয়াইল লেখার পরে প্রোগ্রাম শেষ, এজন্য আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। আশা করি সবাই বুঝতে পারছো, যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে, সমস্যার সমাধান করে দেওয়া হবে। এখন আমরা দেখব পরবর্তী উদাহরণ। দেখো আইসিটি লেখাটি n সংখ্যক বার প্রদর্শন করার জন্য সি ভাষায় একটা প্রোগ্রাম লিখতে হবে। তাহলে এটাকেও আমরা তিনটা লুপের সাহায্যে করব। এখানে কি লেখা হবে, আইসিটি লেখাটা n সংখ্যক বার প্রদর্শন হবে। তাহলে এখানে আমাদের একটা চলক হচ্ছে n অবশ্যই লাগবে, যে মানটা আমরা বাহির থেকে দিব, কারণ n এর মান যদি বাহির থেকে না দেই কতবার প্রদর্শন হবে সেটা বোঝা যাবে না। আরেকটা হবে কি, সেটা হচ্ছে কত n সংখ্যক বার। এখন এই যে কাউন্ট করতে হবে 1 থেকে শুরু করে 1 2 3 এভাবে শুরু করে n পর্যন্ত যাবে, এজন্য আমরা আরো একটা চলক নিব, সেটা নিব a। তাহলে এই প্রোগ্রামে আমরা দুইটা চলক নিয়ে কাজ করব, একটা হচ্ছে a আর একটা হচ্ছে n। তাহলে ফর ইনক্লুড studio.h লাগবে মেইন। এখন আমরা এখানে চলকগুলো ঘোষণা করব, একটা হচ্ছে a আর একটা হচ্ছে n। যেহেতু ফর এর সাহায্যে করতেছি এজন্য এখানে আমরা এর আদি মানটা আর দিব না। ওকে, এখন দেখো প্রিন্টএফ ভ্যালু অফ n, অর্থাৎ n এর মানটা বাহির থেকে চাইবে, যেহেতু n এর মান যদি না দেওয়া হয় তখন কতবার আউটপুট হিসেবে আসবে সেটা অনির্দিষ্ট থেকে যাবে, আর অনির্দিষ্ট ভাবে কোনো প্রোগ্রামকে তৈরি করা যায় না। এজন্য n এর মানটা বাহির থেকে নেওয়ার জন্য প্রথমে n এর মান বাহির থেকে চাইবে, তারপরে এখানে স্ক্যানএফ এর মাধ্যমে n এর মানটা আমরা বাহির থেকে নিয়ে নিব। এখানে %d কেন দেওয়া হয়েছে এগুলো আগের ভিডিওতে বোঝানো হয়েছে। %d হচ্ছে এখানে n যেহেতু ইন্টিজার টাইপের এজন্য %d, আর এখানে পিছনে এন্ড চিহ্ন দেওয়া হয়েছে যেহেতু n এর মানটা বাহির থেকে নিতেছে। ওকে, এখন আমরা লুপের কাজ শুরু করে দিব। সব প্রোগ্রামে কিন্তু লুপের গঠন একই থাকে, এজন্য দেখো এর মানটা আমরা প্রাথমিক মান হচ্ছে কি n সংখ্যক বার যেহেতু, তাইলে অবশ্যই 1 থেকে কাউন্ট হবে। এর প্রথম মান থাকবে 1, এ n পর্যন্ত যাইতে পারবে এবং প্রত্যেক ধাপে এর মান 1 1 বৃদ্ধি পাবে। এখন ওর অধীনে কি কাজ হবে, আগের প্রোগ্রামটাতে কি ছিল যে এর মানটাই সরাসরি আউটপুট হিসেবে আসছে, কিন্তু এখানে এর মানটা আউটপুট হিসেবে আসবে না। এখানে যখন এর মান 1 তখন একবার আইসিটি লেখা প্রদর্শন হবে, যখন এর মান 2 তখন আরো একবার প্রদর্শন হবে, যখন এর মান 3 তখন আরো একবার আইসিটি লেখাটা আসবে। তাহলে এখানে দেখো প্রিন্টএফ আইসিটি ব্যাকস্ল্যাশ n, এখানে দেখো আমরা দেখছিলাম যে ইনভার্টেড কমার ভিতরে প্রিন্টএফ লাইব্রেরি ফাংশনের মধ্যে ইনভার্টেড কমার মধ্যে যা থাকবে তা কিছু হুবহু আউটপুট হিসেবে আসবে। সুতরাং এখানে আইসিটি লেখাটুকু হুবহু আউটপুট হিসেবে আসবে। আর ব্যাকস্ল্যাশ n কেন দেওয়া হয়েছে সেটা তো বুঝতে পারছো, নিচে নিচে আউটপুট হিসেবে আনার জন্য ব্যাকস্ল্যাশ n টা দেওয়া হয়েছে। তারপরে আমাদের প্রোগ্রাম শেষ, সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। এখন আমরা হোয়াইল লুপের মাধ্যমে দেখব সেম ভাবে সবকিছু একই থাকবে। মেইন ইন্টিজার a সমান 1 দিয়ে দিয়েছি, কারণ এখানে আমরা যেহেতু হোয়াইল দিয়ে করব এর আদি মানটা উপরে দিয়ে দিতে হবে। তারপরে প্রিন্টএফ স্ক্যানএফ হোয়াইল a লেস দেন ইকুয়াল n, অর্থাৎ এর মান n পর্যন্ত যাবে অথবা n এর চেয়েও ছোট হবে। এর মান যতই যাবে প্রত্যেকবার কি হবে, আইসিটি লেখাটা প্রদর্শন হবে এবং প্রত্যেক ধাপে এর মান 1 1 বৃদ্ধি পাবে। তারপরে প্রোগ্রাম শেষ। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা এটাকে ডো হোয়াইলের মাধ্যমে দেখব। সেম ভাবে হোয়াইলের বডিটুকু ডো এর বডিতে চলে যাবে, বাকি সবই কিন্তু ঠিক থাকবে। ওকে, স্ক্যান আপ, তারপরে আমরা এখানে ডো দিব, ডো এর বডি দিয়ে ডো এর কাজটুকু করবে যে ডো এ কি কি পরিবর্তন কি কি আসবে। তারপরে হোয়াইল দিয়ে আমরা এখানে অবশ্যই মনে রেখে এই সেমিকোলন চিহ্নগুলা দিতে হবে, এখানে সেমিকোলন দেওয়া যাবে না। এই বিষয়গুলা কিন্তু মনে রাখতে হবে, এগুলা যদি ভুল হয় তাহলে কিন্তু প্রোগ্রাম থেকে নাম্বার কাটবে।
সি প্রোগ্রামে কিন্তু এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে প্রত্যেকটা স্টেটমেন্টের সামনেই সেমিকোলন চিহ্ন দেওয়া আছে, কিন্তু এই ডো এর সামনে সেমিকোলন দেওয়া নাই। এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে। ওকে, এখন আমরা আরো একটা উদাহরণ দেখব। সেটা হচ্ছে 2 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর প্রদর্শন করার জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখো। তাহলে দেখো আমরা প্রথমে ফর দিয়ে শুরু করব। এখানে আমরা একটা চলক নিয়ে দিব, যেহেতু শেষ পদ দেওয়া আছে একটা চলক নিলেই হবে। এন এর মান তো 100 দেওয়াই আছে, একটা চলক নিব কি এ, যার মানটা 2 থেকে শুরু হবে এবং 100 পর্যন্ত যাবে। আর কন্ডিশন হবে কি এ লেস দেন ইকুয়াল 100। ওকে, ফর ইনক্লুড studio.h মেইন ইন্টিজার এ ফর 2 এর মান। দেখো এর আদি মান কত 2, এজন্য এ সমান হচ্ছে 2, এ লেস দ্যান ইকুয়াল 100। এ প্রত্যেক ধাপে দেখো যেহেতু জোড় সংখ্যা বলা হয়েছে, তাহলে এ সমান কত হবে, এ প্লাস 2 হবে, কারণ এর সাথে যদি 2 যোগ করি 2 4 6 8 10 এভাবে আসবে। আর যদি 1 যোগ করি তখন কিন্তু এর পরে 2 এর পরে 3 চলে আসবে এর মান। এজন্য আমরা 2 2 যোগ করব, তাহলে শুধু জোড় সংখ্যাগুলো আসবে। ওকে, তাহলে দেখো প্রত্যেক ধাপে কি হবে, এর মানটা আউটপুট হিসেবে আসবে, এজন্য পার্সেন্ট। এখন দেখো এখানে ব্যাকস্ল্যাশ টি দেওয়া হয়েছে। টি দেওয়া হয়েছে কেন, তাহলে আউটপুট গুলো এইভাবে আসবে 2 4 6 8 10 12 এভাবে সামনে সামনে আসবে, এজন্য এখানে ব্যাকস্ল্যাশ টি দেওয়া হয়েছে। তারপরে প্রোগ্রাম শেষ, আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। এখন এটাকে ফয়েল এর মাধ্যমে যদি করি, আশা করি কারো এখানে আর বুঝতে বাকি নাই, সবগুলোই সেম ভাবে কাজ করতে হয়। সেম প্রোগ্রাম, শুধুমাত্র একটু গঠনটা মনে রাখলেই হবে, কাজ প্রায় সেম। ওকে, তারপরে আমরা এটাকে ডো হোয়াইল এর মাধ্যমে দেখে নিব কিভাবে করতে হয়। প্রথমে ইন্টিজার, দেখো এই মানগুলা, এই যে ইন্টিজার ফ্লোট, এই বিষয়গুলা কিন্তু খুব সূক্ষ্মভাবে মনে রেখে দিতে হবে যে কোনটা ইন্টিজার হবে কোনটা ফ্লোট হবে। ওকে, ডো এর বডি ক্লিয়ার করার পরে আমরা হোয়াইলটা দিয়ে দিব। হোয়াইলের সামনে কন্ডিশন থাকবে, প্রোগ্রাম শেষ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন আমরা আরো একটা প্রোগ্রাম দেখব। সেটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর যোগফল প্রদর্শনের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখো। তাহলে দেখো আমরা লুপ দিয়ে করব। এখানে দেখো কি কি চলক লাগবে। 1 থেকে 100 পর্যন্ত কাউন্ট করার জন্য একটা চলক লাগবে, সেটা ধরে নিলাম এ। যোগফল জমা রাখার জন্য একটা চলক লাগবে, সেটা ধরে নিলাম এস। এস এর মানটা প্রাথমিকভাবে 0 থাকবে, এর মান প্রাথমিকভাবে 1 থাকবে, যেহেতু 1 থেকে কাউন্ট হবে। আর যেহেতু জোড় সংখ্যা বলা হয়েছে, তাহলে এর মান 1 থাকতে পারবে না, এর মান হবে 2, কারণ 1 হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে এর মান হবে কত, 2। তাহলে এর মানগুলো কত হবে, 2 4 6 8। তাহলে এর মান কত কত বাড়তেছে, 2 বাড়তেছে, এ সমান a প্লাস 2 হবে আপডেট স্টেটমেন্ট। তাহলে আমরা এই উপাদানগুলো দিয়ে এই প্রোগ্রামটাকে শুরু করে দিচ্ছি। মেইন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাজ শুরু, ইন্টিজার এ এবং এস সমান 0। আমরা জানি সি প্রোগ্রামে এস এর আদিমান এবং প্রত্যেকটা চলকের আদিমানগুলো ঘোষণা করে দিতে হয়, না হয় ওই চলকগুলো ঠিকমতো কাজ করে না। তাহলে এস এর আদিমান থাকবে 0, আর এর মানটা তো আমরা লুপের মধ্যে দিতেছি, এজন্য এখানে আর দিলাম না। তাহলে দেখো এর প্রাথমিক মান হবে কত, এ সমান 2, এ লেস দেন ইকুয়াল 100 এবং এ সমান a প্লাস 2। এটা হচ্ছে কি আপডেট স্টেটমেন্ট। এখন দেখো এই স্টেটমেন্টের অধীনে এতক্ষণ আমরা যে প্রোগ্রামগুলো দেখে আসছি, সেখানে কি হয়েছিল, এর মান আউটপুট হিসেবে আসছে অথবা অন্য কোনো লেখা আসছে, কিন্তু এখানে কিছু আউটপুট হিসেবে আসবে না। এখানে কি হবে, এই যে এর মানটা পাইলাম, এই এর মানটা এস এ জমা রাখবো, অর্থাৎ এস সমান এস প্লাস এ হবে। তাহলে দেখো এখানে কি হবে, এস সমান এস প্লাস এ, অর্থাৎ এর প্রত্যেকটা মান কি করবে, এস এ এনে জমা রেখে চলে যাবে। ওকে, তাহলে এই কাজগুলো একাধিকবার হওয়ার পরে দেখো, এই যে যখন এই স্টেটমেন্ট কন্ডিশনটা সত্য হবে, তখন এর মানটা এস এ জমা রাখবে, জমা রেখে আবার কিন্তু এখানে চলে আসবে। যখন এই কন্ডিশনটা সত্য হবে না, তখন আর এই স্টেটমেন্ট কাজ করবে না, তখন এখানে চলে আসবে, অর্থাৎ এস এর মানটাকে আউটপুট হিসেবে দেখিয়ে দিবে। ওকে, তারপরে প্রোগ্রাম শেষ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাজ শেষ। এখন আমরা এটাকে হোয়াইল লুপের মাধ্যমে দেখব। ইনক্লুড studio.h, এখানে সবকিছু সেম ভাবে থাকবে। এর আদি মানটা এখানে প্রথমে দিয়ে দিতে হবে, যেহেতু এখানে হোয়াইলের মধ্যে এর মান দেওয়ার কোনো সুযোগ নেই। ওকে, তারপরে হোয়াইল এ লেস দেন ইকুয়াল 100। তাহলে দেখো এ সমান এস প্লাস এ, তারপরে হবে এ সমান এ প্লাস 2। দেখো এখানে ভুল করে কিন্তু আগে এই স্টেটমেন্ট দেওয়া যাবে না, এখানে মনে রাখতে হবে যদি আমরা এ সমান এ প্লাস 2 আগে দিয়ে দেই, তখন এস এর যে মান এস সমান এস প্লাস এ, এখানে এর যে প্রাথমিক মান আছে 2, এই 2 কিন্তু এখানে জমা হবে না, কারণ 2 জমা হওয়ার আগেই যদি 2 এর মান 4 হয়ে যায়, তখন কিন্তু 2 হারায়া যাইবে।
ওকে, এজন্য আগে হবে s সমান s প্লাস a, তারপরে হবে a সমান a প্লাস 2। এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে। তারপরে এখানে এই সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ হবে। তারপরে কি হবে, s এর মানটাকে আউটপুট হিসেবে আনতে হবে, তারপরে প্রোগ্রাম শেষ। দেখো এটা একটু বুঝো, এই হোয়াইল যখন সত্য হবে বা এই কন্ডিশন যখন সত্য হবে তখন কি কাজ হবে, এই দুইটা কাজ হবে। যখন এই কন্ডিশন সত্য হবে না তখন এই কাজগুলো আর করবে না, তখন এই হোয়াইল থেকে এই বডি থেকে বের হয়ে সোজা এখানে চলে আসবে এবং এস এর মানটাকে আউটপুট হিসেবে দেখে প্রোগ্রামটাকে সমাপ্ত করে দিবে। ওকে, এখন আমরা দেখব ডো হোয়াইল। ডো হোয়াইলের মাধ্যমে কিভাবে এই প্রোগ্রামটা করতে হবে। সেম ভাবে আগের গুলার মতোই থাকবে, ইন্টিজার a সমান 2, s সমান 0, এভাবে আস্তে আস্তে সবগুলো আমরা লিখে ফেলবো, তারপরে শেষ। এখন দেখো পরীক্ষায় যদি আসে যে হোয়াইলের মাধ্যমে দেওয়া আছে, বলা হলে এটাকে ফর এর মাধ্যমে করো, তাহলে কি করবে, এখানে এই যে এর মান আদি মান কত দেওয়া আছে সেটা দেখতে হবে। এটা এখানে এই 2 এখান থেকে বাদ হয়ে যাবে, এই 2 চলে আসবে ফর এর এখানে a সমান 2, এই হোয়াইলের কন্ডিশনটা চলে আসবে ফর এর দ্বিতীয় অংশে। তারপরে এখানে এই যে দ্বিতীয় অংশে যেটা আছে বডির, সেটা চলে আসবে এখানে তৃতীয় অংশে। আর এই যে এখানে প্রথম যে স্টেটমেন্ট আছে সেটা চলে আসবে ফর এর বডিতে। ওকে, আর এই যে এখানে যেটা থাকবে সেটা চলে আসবে এক্সট্রা, অর্থাৎ ফর এর বাহিরে চলে আসবে। ওকে, আবার এটাকে যদি বলা হয় যে ডো হোয়াইলে নাও, হোয়াইল থেকে যদি ডো হোয়াইলে নিতে বলে, তাহলে একবারে সহজ কাজ, এখানে হোয়াইলের বডিতে যারা আছে এখানে একটা ডো লিখে ডো এর বডিতে তাদেরকে দিয়ে দিবা, বাকি সব ঠিকঠাক থাকবে। এখানে শুধু হোয়াইলের সামনে কোনো সেমিকোলন নাই, এখানে একটা সেমিকোলন দিয়ে দিতে হবে, বাকি সব সেম। ওকে, এখন আমরা দেখব অন্য একটি প্রোগ্রাম। এই প্রোগ্রামটাও খুব বেশি পরীক্ষায় আসে, যে অর্থাৎ যদি কোনো পাওয়ার দেওয়া থাকে তখন আমরা কি করব এখানে, এটাও সেম ভাবে আমরা করে যাব। দেখো ফর ইনক্লুড স্টুডেন্ট ডট এইচ, এখানেও সেম চলকগুলা লাগবে। এর আদি মান হবে 1, প্রত্যেক ধাপে এর মান 2 2 করে বাড়বে, এর মানগুলো আছে 1 3 5 7 9 এভাবে 99 পর্যন্ত যাবে, এর সমান 0। তাহলে এখানে দেখো এর আদি মান হচ্ছে কত, 1, শেষ মান হচ্ছে 99, অর্থাৎ এ 99 পর্যন্ত যাবে বা 99 চেয়েও ছোট হবে। আর প্রত্যেক ধাপে এর মান 2 দিয়ে বাড়বে, যেহেতু এ সমান 1 3 5 এভাবে বিজোড় সংখ্যা আসতেছে, এজন্য এর মান কি হবে, 2 2 করে বাড়বে। আর এর অধীনে কি কাজ হবে, দেখো এর অধীনে আমরা এ ধরছি কাকে, এ হচ্ছে এই 1 3 এগুলো হচ্ছে এ, তাহলে এই ধারাটা কেমন হয়, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এ স্কোয়ার, এরকম হয় ধারাটা। তাহলে দেখো এই ধারায় আমরা এ সমান ধরছি কি 1 2 1 3 5 7, কিন্তু এই যে স্কোয়ার, এই স্কোয়ারটা কিন্তু আমাদের এ চলকে নাই। তাহলে আমরা কি করব, যখন এস এ জমা রাখবো তখন এস এর সাথে কাকে জমা রাখবো, শুধু এ না লিখে এ স্কোয়ার কে রাখবো। এখন যেহেতু আমরা সি প্রোগ্রাম করতেছি, সি প্রোগ্রামে এভাবে এ লেখা যায় না, এ কে লিখতে হয় এ ইন্টু এ, তাই এখানে কি হবে, এস সমান এস প্লাস এ ইন্টু এ। তাহলে এই কাজটা যখন শেষ হবে এস এর মানটাকে আউটপুট হিসেবে দেখাইবে, তারপরে প্রোগ্রাম শেষ। ওকে, এখন দেখো আমরা এটাকে হোয়াইলের সাহায্যে যখন দেখবো তখন ওই সেম ভাবে এখানে এর মানটা, এই এর আদি মানটা এখানে চলে আসবে, বাকি সবই সেম সেম থাকবে। এ লেস দেন ইকুয়াল 99, তারপরে এর সমান এস প্লাস এ, এস প্লাস এ ইন্টু এ, এ সমান এ প্লাস 2, এই এ ইন্টু এ প্লাস এ সমান এ প্লাস 2, এটা এখানে চলে আসবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এস এর মানটা আউটপুট হিসেবে দেখাইবে, তারপরে প্রোগ্রাম শেষ। এখন আমরা এটাকে ডো হোয়াইলের মাধ্যমে সেম ভাবে দেখে নিব। আশা করি সবাই এটা এমনিতে বুঝতে পারবে, এখানে আর নতুন করে বোঝানোর কিছু নেই, সবগুলা সেম প্রোগ্রাম সেম ভাবেই গঠন, শুধু জাস্ট বিষয়টা মনে রাখতে হবে যে কার পরে কে আসবে এবং কিভাবে সাজাইতে হবে। এখন আমরা আরো একটা প্রোগ্রাম দেখব, খুবই গুরুত্বপূর্ণ প্রোগ্রাম এটা, এবং পূর্বের প্রোগ্রামটা দুইটাই কাছাকাছি, তবে দুইটার মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে দেখো আগের প্রোগ্রামটায় ভিত্তি চেঞ্জ হয়েছিল, এখানে পাওয়ার চেঞ্জ হবে। যখন ভিত্তি চেঞ্জ হয়েছিল পাওয়ারটা ছিল 2, তখন আমরা এখানে এ স্কোয়ার লিখতে পারছি, কিন্তু এই প্রোগ্রামে এ স্কোয়ার লেখা যাবে না, এই প্রোগ্রামে লিখতে হবে কি, দেখো এখানে লিখতে হবে 2 টু দি পাওয়ার এ প্লাস 2 টু দি পাওয়ার a প্লাস 2 টু দি পাওয়ার a প্লাস 2 টু দি পাওয়ার a। এখানে দেখো পাওয়ারটা চেঞ্জ হইতেছে, যখন a স্কয়ার ছিল a স্কয়ারকে আমরা a ইনটু a লিখতে পারছি, 2 টু দি পাওয়ার a কে এবং 2 টু দি পাওয়ার a এগুলাকে কিন্তু a ইনটু a লেখা যাবে না, কারণ হচ্ছে এখানে 2a সংখ্যক বার আছে, a কিন্তু ফিক্সড না। এ যদি ফিক্সড হইতো তাহলে আমরা নির্দিষ্ট করতে পারতাম, এখানে যেহেতু a অনির্দিষ্ট এজন্য এর এই প্রোগ্রামটাকে লিখতে হবে কি, এটাকে আমরা পাওয়ার এই
স্টেটমেন্টের সাহায্যে লিখতে হবে, লাইব্রেরি ফাংশনের সাহায্যে লিখতে হবে। তাহলে এখানে কি হবে, পাওয়ার 2, a অর্থাৎ 2 এর উপরে a হবে পাওয়ার। তাহলে এখানে এই s সমান কি হবে, s সমান হবে s প্লাস পাওয়ার 2, a। এই বিষয়টা এখানে চেঞ্জ হবে, পরিবর্তন হবে। এখন দেখো এখানে যেহেতু আমরা পাওয়ার এই লাইব্রেরি ফাংশনটা ইউজ করতেছি, এই লাইব্রেরি ফাংশনের যে হেডার ফাইল সেটা হচ্ছে math.h, তাহলে এটাকেও কিন্তু প্রোগ্রামের শুরুতে অ্যাড করে নিতে হবে। জাস্ট এইটুকু বোঝানোর জন্য আমি এতক্ষণ এত কিছু বুঝে আসছি। তাহলে এখন আমরা প্রোগ্রামটা শুরু করে দিচ্ছি। প্রথমে আমরা ফর এর সাহায্যে দেখব। দেখো ইনক্লুড studio.h, তারপরে দিতে হবে ইনক্লুড math.h। তারপরে স্বাভাবিকভাবে সব প্রোগ্রামের মতোই হবে ইন্টিজার a s সমান 0। ফরের ইনিশিয়াল ভ্যালু দেখো এখানে কত থেকে শুরু হয়েছে, 2, 3, 4 থেকে শুরু করে 80 পর্যন্ত যাবে, অর্থাৎ প্রাথমিক মান হচ্ছে কত, 2। তাহলে a সমান 2, প্রত্যেক ধাপে এর মান 2 বাড়বে এবং 80 পর্যন্ত যাবে। এর অধীনে কি কাজ হবে, s সমান s প্লাস পাওয়ার 2, a অর্থাৎ 2 এর উপরে a পাওয়ার হিসেবে আসবে। ওকে, তারপরে আউটপুট হিসেবে s এর মান প্রদর্শন করবে, প্রোগ্রাম শেষ। এখন এটাকে আমরা যখন হোয়াইল এর সাহায্যে করব তখন সবকিছুই সেম ভাবে থাকবে, শুধু জাস্ট একটু গঠনগত পরিবর্তনটা হবে। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। তোমরা এগুলা কিন্তু অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবে, না হয় কিন্তু মনে থাকবে না বিষয়গুলো। প্রত্যেকটা স্টেটমেন্ট বুঝে বুঝে প্র্যাকটিস করবে, যে কোন স্টেটমেন্টটা কেন দেওয়া হয়েছে এবং কোনটা কেন দেওয়া হয়নি। ওকে, এখন এটাকে আমরা ডো হোয়াইল এর মাধ্যমে করব। সেম ভাবে এখানে math.h টা কিন্তু মনে করে এড করে নিতে হবে। এখানে পরীক্ষার সময় একটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে ডিবাগিং করো। ডিবাগিং মানে হচ্ছে একটা প্রোগ্রাম থেকে ভুল খুঁজে বের করে এবং তার সমাধান করা। পরীক্ষায় মনে করো এই প্রোগ্রামটাই দেওয়া থাকবে, এটা দিয়ে বলবে ডিবাগিং করো। তাহলে ডিবাগিং করতে বললে কি করতে হবে, এই প্রোগ্রামটা দেওয়া থাকবে কিন্তু এই লাইনটা দেওয়া থাকবে না, এই ইনক্লুড math.h এটা দেওয়া থাকবে না। বলা হবে প্রোগ্রামে কি কি ভুল আছে সমস্যাগুলো নির্দিষ্ট করো এবং সমাধান করো। তাহলে কি করতে হবে, এই প্রোগ্রামে লিখতে হবে যে এখানে পাওয়ার একটা লাইব্রেরি ফাংশন ইউজ করা হয়েছে, কিন্তু এই লাইব্রেরি ফাংশনের যে হেডার ফাইল math.h সেটাকে প্রোগ্রামের শুরুতে অ্যাড করা হয় নাই, এটাকে প্রোগ্রামের শুরুতে অ্যাড করে এখানে ঠিক করে লিখে দিতে হবে, তাহলে কিন্তু শেষ হয়ে যাবে কাজ। ওকে, তাহলে আমাদের এটা দেখা শেষ। এখন আমরা আরো একটা লুপ দেখবো, সেটা হচ্ছে গো টু লুপ স্টেটমেন্ট। গো টুটা আমরা প্রথমে একটু দেখে আসছিলাম। তো গো টু লুপ স্টেটমেন্ট হচ্ছে সি ভাষায় প্রোগ্রাম নির্বাহের নিয়ন্ত্রণ শর্তযুক্ত বা শর্তহীন ভাবে এক স্টেটমেন্ট থেকে উপরে বা নিচে অপর কোনো স্টেটমেন্টে প্রোগ্রামে নামানোর জন্য এই গো টু ব্যবহার করা হয়। দেখো আমরা যখন অ্যালগোরিদম করছিলাম সেখানে লিখছিলাম যে গো টু স্টেটমেন্ট ফর, অর্থাৎ কন্ডিশন সত্য হলে এক স্টেটমেন্ট থেকে অন্য স্টেটমেন্টে পাঠিয়ে দিয়েছিলাম। এখানেও বিষয়টা ওই রকমই। তাহলে এখানে দেখো লেবেল নেম থাকবে এবং গো টু লেবেল নেম, অর্থাৎ এখানে আমরা যেই নাম দিব এখানে যা দিব এখানেও তা দিতে হবে। তাহলে হবে কি, এখান থেকে এই যে গো টু লেবেল নেম, গো টু এই নামটা এখানে যা পাবে এখান থেকে এখানে পাঠিয়ে দিবে। যদি আমরা এখানে লিখি যে মনে করে এবি লিখে দেই, তাহলে এখানেও লিখতে হবে কি এবি, অর্থাৎ গো টু এবি, অর্থাৎ এখান থেকে এখানে পাঠিয়ে দিবে, এখানে আরো কিছু কাজ হবে। ওকে, তো এই লুপটা সাধারণত গসাগু এবং লসাগু এই দুইটা প্রোগ্রামে বেশি ব্যবহার করা হয়। আমরা প্রথমে লসাগু এটা দেখবো। লসাগু হচ্ছে কি লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে আমরা জানি লসাগুটা কিভাবে করতে হয়, সেটা অ্যালগোরিদমে দেখে আসছিলাম। এখানে আরেকবার দেখে নিবে, এখানে চলক লাগবে এ এবং বি এর লসাগু নির্ণয় করব। আর একটা চলক লাগবে কি এক্স, এক্স হচ্ছে লসাগুটা জমা হবে, এ বি এর মান বাহির থেকে নিতে হবে, এজন্য ইন্টার টু নাম্বার। এটা গ্রহণ করার জন্য আমরা স্ক্যান আপ দিব, যেহেতু দুইটা এজন্য দুইবার % ডি হবে। এখানে ইনভার্টেড কমা ক্লোজ করতে হবে মনে করে, তারপরে কমা দিয়ে এন্ড এ এন্ড বি, এখানে কমা চিহ্ন দিতে হবে, এখানে কোনো চিহ্ন দেওয়া যাবে না। ওকে, এখন আমাদের কাজ শুরু হবে। এই পর্যন্ত ছিল কি ইনপুট নেওয়া, ইনপুট নেওয়ার পরে হচ্ছে প্রোগ্রামের মেইন কাজ শুরু হবে। ওকে, তো মেইন কাজের ভিতরে প্রথমে আমরা দেখো যেহেতু লসাগু নির্ণয় করব, লসাগু কি হবে, এ এবং বি ওদের যে বড় আছে সে হবে অথবা তার চেয়ে বড় কেউ হবে। এজন্য আমাদেরকে এই দুইটা থেকে বড় সংখ্যাটা খুঁজে বের করে আনতে হবে। এই প্রোগ্রামের মেইন বেসিক বিষয়গুলা অ্যালগোরিদমে বোঝানো হয়েছে, তোমরা ওই ভিডিওগুলো দেখে নেবে, অ্যালগোরিদমের শেষ ভিডিওতে দেওয়া আছে। সেই ভিডিওটা যদি ভালোভাবে দেখো তাহলে এই প্রোগ্রামটা খুব সহজে বুঝতে পারবে, যেহেতু তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করে আসতেছো, এজন্য আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। আমরা কি করব, এখান থেকে প্রথমেই বড় সংখ্যাটা খুঁজে বের করব। ইফ এ গ্রেটার দ্যান বি, যদি এ বি এর চেয়ে বড় হয় তাহলে বি এর মানটা আমরা এক্স এ নিয়ে আসবো, অর্থাৎ এখানে যে বড় হবে সে এক্স এ আসবে। যদি এ বড় হয় এ এক্স এ আসবে, আর যদি এই কন্ডিশন সত্য না হয় তাহলে এলস এক্স সমান বি, অর্থাৎ ইফ এ গ্রেটার দেন বি, এই কন্ডিশন যদি সত্য হয় এক্স সমান হবে এ,
আর এই কন্ডিশন যদি সত্য না হয় তাহলে এলস x সমান হবে কি বি। এই যে ইফ, এই কন্ডিশনের নাম হচ্ছে ইফ এলস কন্ডিশন বা স্টেটমেন্ট। ওকে, তাহলে দেখো এই অংশ থেকে আমাদের কি হবে, এ অথবা বি এর মধ্যে যে বড় সে এক্স এ চলে আসবে। এখন আমাদের কাজ হচ্ছে এক্স কে এ দিয়ে ভাগ করে দেখবো ভাগশেষ কত হয়, শূন্য হয় কিনা, এবং এক্স কে বি দিয়ে ভাগ করে দেখবো ভাগশেষ শূন্য হয় কিনা। যদি ভাগশেষ শূন্য হয় তাহলে এক্সই হবে লসাগু, আর যদি ভাগশেষ শূন্য না হয় তখন আমরা কি করব, এক্স এর সাথে 1 বৃদ্ধি করে তারপরে আমরা সেম এই কাজগুলো আবার করব। যতক্ষণ পর্যন্ত এক্স কে এ এবং বি দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এক্স এর মান 1 বৃদ্ধি করব এবং এক্স কে এ এবং বি দিয়ে ভাগ করব। ওকে, তাহলে আমাদের এখানে এক্স এ বড় মানটা চলে আসলো। এখন আমরা দেখব এগিন দিব। এগিন দেওয়ার পরে কেন এগিন দিলাম সেটা আমি একটু পরে বুঝাচ্ছি। দেখো ইফ এক্স পার্সেন্ট এ, পার্সেন্ট দিয়ে কি বোঝানো হয়, ভাগশেষ, সমান সমান 0, অর্থাৎ এখানেও 0 হবে এখানেও 0 হবে। যদি এখানেও 0 হয় এখানেও 0 হয় তখন কি হবে, এটা সত্য হবে। আবার এক্স পার্সেন্ট বি, এখানেও যদি 0 হয় এখানেও যদি, এখানে তো 0 দেওয়া আছে তাহলে এটা সমান হবে। তাহলে দেখো দুইটা সমান চিহ্ন কেন দেওয়া হয়, এই পাশ এই পাশ সমান বোঝানোর জন্য। আর এটাকে বলা হয় এন্ড অপারেটর। এন্ড অপারেটরের কাজ হচ্ছে ওর দুই পাশে যে দুইটা কন্ডিশন থাকবে দুইটা কন্ডিশন যদি সত্য হয় তখন এই ইফ সত্য হবে। তাহলে এই সম্পূর্ণ লাইনটা থেকে আমরা কি বুঝলাম, যদি এক্স কে এ দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয় এবং এক্স কে বি দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয় তখন এই ইফ সত্য হবে। তাহলে এক্স কে এ এবং বি দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ শূন্য হয় তখন এক্স কি হবে, লসাগু হবে। তাহলে যদি এই স্টেটমেন্ট সত্য হয় তাহলে আউটপুট হিসেবে কি আসবে, আউটপুট হিসেবে আসবে প্রিন্টএফ এলসিএম পার্সেন্ট ব্যাকস্ল্যাশ এন এস। ব্যাকস্ল্যাশ এন না দিলে কোনো সমস্যা নাই। এখানে এলসিএম হচ্ছে কি লিস্ট কমন মাল্টিপ্লিকেশন, অর্থাৎ লসাগুর সংক্ষিপ্ত রূপটা আর কি, সেটাকে আমরা এলসিএম দিয়ে প্রকাশ করলাম। এখানে এক্স এর মানটা আউটপুট হিসেবে আসবে, তাহলে প্রোগ্রাম শেষ। আর যদি এই কন্ডিশন সত্য না হয় তখন কি হবে, তখন আমরা এখানে এলস দিয়ে লিখতে পারি। এলস দিয়ে কি লিখবো দেখো, যদি এই কন্ডিশন সত্য হয় তাহলে তো আউটপুট হিসেবে এক্স এর মানটা দেখিয়ে দিবে, প্রোগ্রাম শেষ, অর্থাৎ এক্স এ হচ্ছে কি লসাগু। আর যদি এই কন্ডিশন সত্য না হয় তখন কি হবে, তখন হবে কি এক্স সমান এক্স প্লাস 1, অর্থাৎ এক্স এর মান 1 বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাওয়ার পরে এই সেম কাজগুলো আবার করবে, তাই না, অর্থাৎ এক্স কে এবং বি দ্বারা ভাগ করবে। তাহলে দেখো এক্স সমান এক্স প্লাস 1, তারপরে কি হবে গো টু এগেইন, অর্থাৎ x সমান x প্লাস 1, ওই যে আমরা কি লিখছিলাম অ্যালগরিদমে যে x সমান x প্লাস 1 এন্ড গো টু স্টেপ 4 বা 3 আগের স্টেপে পাঠিয়ে দিছি। এখানে এই যে এন্ড গো টু স্টেপ, এই কাজটুকু এখানে এই যে গো টু এগেইন, অর্থাৎ এই গো টু এগেইন অর্থাৎ যেখানে এগেইন লেখাটা আছে সেখানে পাঠিয়ে দিবে, অর্থাৎ এই x এর মান 1 বৃদ্ধি হওয়ার পরে প্রোগ্রামটা আবার এখানে চলে আসবে। এখানে আইসা পুনরায় x কে এবং b দ্বারা ভাগ করবে, যদি ভাগশেষ শূন্য হয় x এর মানটা আউটপুট হিসেবে দেখা দিবে, যদি শূন্য না হয় পুনরায় এখানে x এর মান 1 বৃদ্ধি পাবে, গো টু এগেইন আসবে, আবার এখানে x কে এ বি দিয়ে ভাগ করবে, যদি ভাগশেষ শূন্য হয় আউটপুট হিসেবে x আসবে, অর্থাৎ এইভাবে প্রোগ্রামটা ঘুরতে থাকবে। যখনই এখানে x এর মানটা x কে এবং b দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয়ে যাবে, আউটপুট হিসেবে x এর মানটা দেখায় দিবে, তারপরে প্রোগ্রাম শেষ। তারপরেই প্রোগ্রামের মেন অর্থাৎ সম্পূর্ণ প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। এখন আমরা দেখব হচ্ছে ঘষাগু নির্ণয়। গসাগু এর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়। গসাগু সবসময় যদি দুইটা সংখ্যা a এবং b হয় গসাগু সবসময় ছোট সংখ্যা হবে অথবা ওর চেয়েও ছোট কেউ হবে। তাহলে এখানে আমাদের টার্গেট থাকবে ছোট সংখ্যাটা বের করে নেওয়া। আমরা এখানে দুইটা চলক নিব দুইটা সংখ্যার জন্য এবং গসাগু এর জন্য নিব হচ্ছে x। ওকে, তাহলে এখানে দুইটা সংখ্যা বাহির থেকে নিবে। এখন দেখো এখানে আমরা দিব কি a লেস দেন b, অর্থাৎ a যদি b এর চেয়েও ছোট হয় তাহলে কি হবে x সমান a, অর্থাৎ x এ a এর মানটা আসবে। কারণ গসাগু সব সময় দুইটা সংখ্যার চেয়েও ছোট সংখ্যা হবে অথবা দুইটা সংখ্যার ভিতরে যে ছোট আছে তার সমান হবে। এজন্য আমাদেরকে ছোট সংখ্যাটা খুঁজে বের করতে হবে, তারপরে দেখতে হবে ছোট সংখ্যাটা গসাগু হয় কিনা। তাহলে ইফ a লেস দ্যান b, এ যদি b এর চেয়েও ছোট হয় x সমান হবে a, আর যদি a b এর চেয়েও ছোট না হয় তখন x সমান হবে কি b। তাহলে আমরা এখানে x এর মানটা পেয়ে গেলাম, x এর ছোট সংখ্যাটা আসবে। এখন আমরা যে x এর ছোট সংখ্যাটা আসবে সেই ছোট সংখ্যা দিয়ে অর্থাৎ a কে x দিয়ে ভাগ করব, দেখবো ভাগশেষ শূন্য হয় কিনা, b কে x দিয়ে ভাগ করব, দেখবো ভাগশেষ শূন্য হয় কিনা। যদি ভাগশেষ শূন্য হয় তাহলে x ই হবে গসাগু, আর যদি ভাগশেষ শূন্য না হয় তখন আমরা x এর মান 1 কমাবো, অর্থাৎ x মাইনাস 1 করব। 1 করার পরে এই সেম কাজগুলো পুনরায় করব। দেখো আগেরটাই ছিল কি লসাগু এর সময় ছিল a ভাগ x b ভাগ x, x ভাগ a x ভাগ b, কিন্তু এখানে হবে কি a ভাগ x b ভাগ x।
আগেরটাই ছিল x সমান x প্লাস 1, এটা হবে x সমান x মাইনাস 1, বাকি সবই কিন্তু সেম। ওকে, দেখছো এগেইন এখানে দেখো এই যে a ভাগ x অর্থাৎ a% x ইকুয়াল 0, এখানে b%x ইকুয়াল 0, এটা যদি সত্য হয় তাহলে জিসিডি হচ্ছে কি গ্রেটেস্ট কমন ডিভাইসর। ওকে, তাহলে এখানে n না দিলে কোনো সমস্যা নাই, x এর মানটা আউটপুট হিসেবে আসবে, প্রোগ্রাম শেষ। আর যদি এই কন্ডিশন সত্য না হয় তখন কি করবে, এটা কাজ করবে না, তখন এলসে আসবে, x এর মান 1 কমবে, তারপরে কি হবে গো টু এগেইনে চলে যাবে, তারপরে প্রোগ্রাম শেষ। ওকে, আশা করি এটা সবাই বুঝতে পারছো যেহেতু লসাগুটা বোঝানো হয়েছে। তাহলে আমরা এখন দেখব পরবর্তী লুপে চলে যাব। এখন আমরা দেখব হচ্ছে কন্টিনিউ লুপ স্টেটমেন্ট। কন্টিনিউ কেন ব্যবহার করা হয়? সি প্রোগ্রামে লুপ কন্ট্রোল স্টেটমেন্টের লুপ বডি এক বা একাধিক স্টেটমেন্ট নির্বাহ না হয়ে পুনরায় প্রথম থেকে নির্বাহ করার জন্য কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করা হয়। এটা এমসিকিউ তে খুব বেশি আছে, এজন্য এটা এমসিকিউর জন্য পড়তে হবে ভালোভাবে, এমসিকিউর জন্য আসতেই পারে। তাহলে দেখো আমাদের যদি প্রোগ্রাম দিয়ে বুঝি তাহলে খুব সহজে বুঝতে পারবে। 1 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো প্রদর্শন করার জন্য সি ভাষায় একটা প্রোগ্রাম লেখো। দেখো প্রোগ্রামটা হচ্ছে কি 1 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো প্রদর্শন করার জন্য, কিন্তু আমরা প্রোগ্রামটাকে সাজাবো 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা প্রদর্শন করার জন্য। সাজায় আমরা কি করব, বিজোড় সংখ্যাগুলোকে শুধু আউটপুট হিসেবে আনবো। ওকে, তাহলে দেখো ইনক্লুড স্টুডিও ডট এইচ মেইন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাজ শুরু, ইন্টিজার এ, আমরা এ দিয়েছি কেন, 1 থেকে 50 পর্যন্ত কাউন্ট করার জন্য। দেখো ফর এ সমান 1, এর প্রাথমিক মান হচ্ছে 1, এ 50 পর্যন্ত যাবে, প্রত্যেক ধাপে এর মান 1 1 বৃদ্ধি পাবে। তাহলে এর মানগুলো কত হবে, দেখো 1 2 3 4 5 6 7, এই মানগুলো কিন্তু আসবে। কিন্তু এই যে দেখো এর মান 1 2 3 4 5 6, এই সবগুলা কিন্তু আউটপুট হিসেবে আসবে না। আউটপুট হিসেবে কারা আসবে, শুধু বিজোড় সংখ্যা আসবে, অর্থাৎ এই 1 আসবে, 3 আসবে, 5 আসবে, 7 আসবে, বিজোড় গুলো আসবে, আর এই যে জোড় গুলো আছে এগুলো কিন্তু বাদ হয়ে যাবে। এখন এই যে এগুলা বাদ করার জন্য আমরা কি করব, দেখো ইফ a%2, a কে 2 দ্বারা ভাগ করলে বাক্সের যদি শূন্য হয় কন্টিনিউ, তারপরে দিলাম কি প্রিন্টএফ। এখন দেখো আমি যদি প্রোগ্রামটা এবার একটু বুঝাই তাহলে বুঝতে পারবে। দেখো এর মান কত হলে প্রিন্ট হবে, এর মান প্রিন্ট হবে যখন 1 3 5 এগুলো থাকবে প্রিন্ট হবে, এর মান যদি 2 4 6 হয় তখন প্রিন্ট হবে না। তাহলে এই যে এর মান 1, এই 1 নিয়ে আসার পরে এখানে দেখবো a কে 2 দ্বারা ভাগ করলে বাক্সের শূন্য হয় কিনা। a কে 2 দ্বারা ভাগ করলে বাক্সের শূন্য হবে কখন, যখন এর মান 2 4 6 এইগুলা। তাহলে a কে 2 দ্বারা ভাগ করলে যদি বাক্সের শূন্য হয় তখন কন্টিনিউ, কন্টিনিউ যখন পাবে তখন আর এটা নিচের লাইনে আসবে না, তখন এটা আবার এই লুপে চলে যাবে। অর্থাৎ এর মান যখন 2, বাক্সের শূন্য হওয়া মানে কি এর মান জোড়, তাহলে এর মান যখন জোড় তখন কন্টিনিউ, তাহলে এখানে এর মানটাকে আর আউটপুট হিসেবে আনবে না। ওকে, আউটপুট হিসেবে না এনে কি করবে, এখানে চলে আসবে, তাহলে এখানে এর মান আবার 1 বাড়বে। তাহলে এখানে দেখো যখন এর মান 1 তখন এখানে আসবে, আইসা দেখবে বাক্সের শূন্য হয় নাই, তাহলে এই কন্ডিশন সত্য হয় নাই। যদি কন্ডিশন সত্য না হয় তখন এই কন্টিনিউ কাজ করবে না, তখন এখানে এসে এর মানটা আউটপুট হিসেবে আসবে, তারপরে এখানে ফরে চলে আসবে, ফরে এসে কি হবে, এর মান 2 হবে। 2 যখন আসবে তখন এই কন্ডিশন সত্য হয়ে যাবে, কন্টিনিউ কাজ করবে, কন্টিনিউ কাজ করে প্রিন্টএফ আর আসবে না, এখান থেকে এখানে আসবে, এর মান হয়ে যাবে 3। 3 কে নিয়ে যখন এখানে আসবে তখন এই কন্ডিশন সত্য হবে না, তখন এই কন্টিনিউ আর কাজ করবে না, কন্টিনিউ কাজ না করে এখান থেকে এই প্রিন্টএফ এ চলে আসবে, 3 এর মান 3 আউটপুট হিসেবে দেখাবে, তারপরে আবার ফরে চলে আসবে। আশা করি সবাই বুঝতে পারছো এটা। ওকে, অর্থাৎ কন্টিনিউ এর কাজ হচ্ছে কি ও কোনো শর্ত সাপেক্ষে কোনো একটা কাজকে বন্ধ করে দিবে, ঠিক আছে, অর্থাৎ সম্পূর্ণ প্রোগ্রামটাকে বন্ধ করে দিবে না, প্রোগ্রামের কিছু সংখ্যক কাজ বন্ধ করে দিবে। ওকে, এখন আমরা আরো একটা প্রোগ্রাম দেখব। 1 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করার জন্য সি ভাষায় একটা প্রোগ্রাম লেখো। তাহলে এখানে কি কি চলক লাগবে, 1 থেকে 50 কাউন্ট করার জন্য একটা, আর হচ্ছে সমষ্টির জন্য একটা। ওকে, তাহলে 1 থেকে 50 পর্যন্ত কাউন্ট করার জন্য এ নিলাম, আর এস সমান 0 নিব। তাহলে দেখো বলা হয়েছে কি 1 থেকে 50 পর্যন্ত জোড় সংখ্যাগুলো কাউন্ট করার জন্য। আমরা এখানে 2 থেকে শুরু করলাম, এখানে 1 থেকে শুরু করলেও কোনো সমস্যা ছিল না, যেহেতু এখানে আমাদের কন্টিনিউ দিয়ে দিচ্ছি। তাহলে a সমান a প্লাস 1 দিব, তাহলে যখন a সমান a প্লাস 1 দিব তখন এর মান কত হবে, 2 3 4 5 সবগুলো হবে। আর যখন আমরা কন্টিনিউ না দিয়ে করতাম তখন কি করতাম, a সমান a প্লাস 2, তখন এর মান 2 4 6 এগুলোই আসতো। ওকে, তাহলে এই কন্ডিশনের সাপেক্ষে প্রথম আমরা চেক করে দেখে নিব
যে a%2 নট ইকুয়াল 0, অর্থাৎ এর মান যদি শূন্য না হয়, এর মান যদি শূন্য না হয় তখন কি হবে? বিজোড় হবে না। একে 2 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ শূন্য না হয় তখন কি হবে? বিজোড় হবে। যদি বিজোড় হয় তাহলে সে আর এস এ জমা হবে না। সে কি করবে? এস এ জমা না হয়ে পুনরায় আবার ফরে চলে আসবে। ওকে, তাহলে এই কন্ডিশনটা যদি সত্য হয় তখন কন্টিনিউ, আর এই কন্ডিশন যদি সত্য না হয় তখন এর মানটা এস এ জমা হবে। ওকে, তাহলে দেখো এখানে যেহেতু অনেকগুলো কাজ, এজন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দেওয়া হয়েছে। এই কাজগুলো শেষ হওয়ার পরে এস এর মানটা আউটপুট হিসেবে দেখাইবে, তারপরে প্রোগ্রাম শেষ। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা দেখব পরবর্তী প্রোগ্রাম। এখানে আমরা আরো একটা লুপ দেখবো, সেটা হচ্ছে ব্রেক স্টেটমেন্ট। এটা যদিও লুপের মধ্যে পড়ে না, কিন্তু এটা লুপেরই একটা অংশ, লুপের ভিতরে ও কাজ করে, এজন্য এটাকে লুপে রাখা হয়েছে। দেখো, লুপের সাধারণ ফ্লোকে বন্ধ করে দেওয়ার জন্য প্রোগ্রামিং এ ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করা হয়। অর্থাৎ একটা প্রোগ্রাম চলতেছে চলতেছে, মাঝখান থেকে হঠাৎ করে এসে প্রোগ্রামটাকে ফুল স্টপ করে দিবে। দেখো, এটা অনেকটা কন্টিনিউর সাথে মিল আছে। কন্টিনিউ হচ্ছে কি, একটা প্রোগ্রামের একটা লুপের কিছু আংশিক কাজ বন্ধ করে দেয়, আর ব্রেকের কাজ হচ্ছে কি, ও সম্পূর্ণ লুপের কাজটাকে বন্ধ করে দিবে। ঠিক আছে, তাহলে দেখো, কন্টিনিউ ছিল কি লুপের কিছু কাজ বন্ধ করে, আর ব্রেক হচ্ছে কি লুপের সকল কাজে বন্ধ করে দেয়। তাহলে একটি সি প্রোগ্রাম দেখো, যেখানে 1 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলো ছাপানোর নির্দেশ থাকবে। অর্থাৎ আউটপুট 1 থেকে 6 পর্যন্ত আনার জন্য নির্দেশ দেওয়া থাকবে, কিন্তু 3 পর্যন্ত নির্দেশ ছাপানোর পরে প্রোগ্রামের নির্বাহ বন্ধ হয়ে যাবে। অর্থাৎ নির্দেশ দেওয়া থাকবে 1 থেকে 6 পর্যন্ত আউটপুট দেখানোর, কিন্তু 3 পর্যন্ত আউটপুট আসার পরে প্রোগ্রামের কাজ কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। ওকে, তাহলে দেখো, মেইন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাজ শুরু। ইন্টিজার এ এর আদিমান কত? এখানে প্রিন্টএফ ইন্টারের নাম্বার, ইন্টার এ নাম্বার, এখানে সম্ভবত একটু, হ্যাঁ এখানে দেখো এই লাইনটুকু দরকার নাই, এই লাইনটুকু এখানে একটু অপ্রয়োজনীয় ভাবে আসছে, এটুকু দরকার নাই, এখানে অপ্রয়োজনীয় ভাবে আসছে। এই দুইটা লাইন বাদ যাবে। ইন্টিজার এ, অর্থাৎ এ একটা চলক ঘোষণা করা হলো, করার পরে ফর এর আদিমান কত? 1। এ কোন পর্যন্ত যাবে? 6 পর্যন্ত যাবে। নির্দেশ দেওয়া থাকবে এ 6 পর্যন্ত যাবে, প্রত্যেক ধাপে 1 1 বৃদ্ধি পাবে, অর্থাৎ এর মানগুলো হবে 1 2 3 4 5 6, এই হবে এর মানগুলো। এখন এর মানগুলো এই সবগুলো কিন্তু আউটপুট হিসেবে আসবে না, আউটপুট হিসেবে আসবে 1 2 3, এই 3 পর্যন্ত আসবে। তাহলে দেখো, এর মান যখন 1 তখন একবার প্রিন্ট হবে, এর মান যখন 2 এভাবে আসবে না। তাহলে দেখো এখানে কি ভাবে কাজ করবে, আমি একটু সম্পূর্ণ প্রোগ্রামটাকে নিয়ে আসছি, তারপরে বুঝাইতেছি। দেখো, এর মান যখন 1 তখন এখানে আসবে, এর মানটা আউটপুট হিসেবে আসবে। এখানে দেখবে ইফ এ সমান 3, অর্থাৎ এখানে এর মান 1, এই পাশে 3, এটা সত্য কিনা? এটা কিন্তু এখন সত্য না। যেহেতু সত্য না, তখন আর এই ব্রেক কাজ করবে না, এখান থেকে আবার এই লুপে চলে আসবে। এর মান হয়ে যাবে কত? 2, এখানে 2 আসবে, যখন 2 আসবে তখনও সত্য না, তাহলে এই ব্রেক আর কাজ করবে না, আবার এখানে চলে আসবে। এর মান হয়ে যাবে কত? 3, তাহলে এখানে যখন 3, তাহলে ইফ এ সমান সমান 3, এ সমান সমান 3, তাহলে এর মান 3, তাহলে এ সমান সমান 3, এই পাশ এবং এই পাশ সোজা সমান, যেহেতু সমান তাহলে এই কন্ডিশন সত্য হইলো। কন্ডিশন সত্য হবে মানে কি? এই ব্রেক স্টেটমেন্ট কাজ করবে। তাহলে এই ব্রেক স্টেটমেন্টটা যদি কাজ করে তাহলে কি হবে? এই ব্রেক স্টেটমেন্ট কাজ করবে, কাজ করার কারণে এই সম্পূর্ণ এই লুপের কাজটা এখানে বন্ধ হয়ে যাবে, এখান থেকে এই যে ঘুরে আর এখানে আসবে না। ওকে, অর্থাৎ এই ব্রেক স্টেটমেন্টটা যেখানে থাকে সেখানে প্রোগ্রামের কাজ শেষ হয়ে যায়। তাহলে এখানে আউটপুট হিসেবে কি কি থাকবে? 3 পর্যন্ত আউটপুট হিসেবে আউটপুট হবে, আউটপুট হওয়ার পরে প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে। এটা এমসিকিউ তে খুব বেশি আসে, প্রায় প্রত্যেকটা বছরই এমসিকিউ তে আসে, মোটামুটি 100% ধরে নিতে পারো যেটা এমসিকিউ তে আসবে। ওকে, তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।